ও মা রে, কোন হালার পুত্রে আমাকে ফেলে দিছে। সামনে আয়। বুঝলেন না তো কি হয়েছে? তাহলে চলুন ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক। বাবার ট্রান্সফার হওয়ায় একটা নতুন এলাকায় এসেছি এবং এখানকার একটা বাসা ভাড়া নিয়েছি। বাবা আগে সব ঠিক করে রেখেছিল। গত পরশু এই এলাকায় এসেছি। আজ প্রথম আমার নতুন কলেজে যাচ্ছি। বাসা থেকে কলেজের দূরত্ব মাত্র 5 মিনিট, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। সাথে হেডফোন লাগিয়ে ফুল সাউন্ডে গান শুনছি। আশেপাশে কি হচ্ছে তার কিছুই কানে যাচ্ছে না। কলেজ থেকে প্রায় 2 মিনিটের দূরত্বে আছি। এমন সময় পিছন থেকে একটি স্কুটি একেবারে গা ঘেঁষে চলে গেল। শুধুমাত্র আমার হাতের সাথে তার হাতেরও কাঁধের সংঘর্ষ হয়। আমি সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে স্কুটিটা চালাচ্ছে। আমার থেকে একটু সামনে গিয়ে মেয়েটা স্কুটি সহ পড়ে গেল। কারণ আমি আমার মতো হেঁটে গেলেও মেয়েটা যেহেতু পিছন দিয়ে আসছিল এবং স্কুটির স্পিডও কম ছিল, তাই আমার পরিবর্তে মেয়েটি ব্যথা পেল। আর পড়ে গিয়ে তো প্রথম উক্তিটি বলেছে তা তো আপনারা শুনেছেন। বর্তমান মেয়েটির একটা পা এখনও স্কুটির নিচে আটকে আছে। মেয়েটি বসে থাকায় স্কুটি সরাতে পারছে না। এখনও মেয়েটির ফেস দেখতে পেলাম না। মেয়েটি বসে সামনের দিকে ঝুঁকে পা বের করার চেষ্টা করছে, ফলে তার চুলগুলো সামনে এসে ফেসটা ঢেকে রেখেছে। মেয়েটি অনেক চেষ্টার পর যখন পা বের করতে পারল না, তখন সোজা হয়ে বসে ফেসের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিছে নিয়ে গুজে দিল আর আশেপাশে তাকালো। আমি তো মেয়েটির ফেস থেকে ফিদা হয়ে গেছি। আবার ভাববেন না আমি মেয়ে দেখে পছন্দ করে ফেলি। জীবনে প্রথমবার এই মেয়েটাকে মনে ধরেছে। আমি অপলকভাবে তার দিকে তাকিয়ে আছি। মেয়েটি পাশে তাকিয়ে আমাকে দেখতে পেল। তখন মেয়েটি বলে, এই কাউয়ার বাচ্চা, এদিকে আয়। আমি মেয়েটার দিকে একদিনে তাকিয়ে আছি। তার কথা আমার কানে আসছে কিন্তু মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাচ্ছে না। আমি শুনছি না দেখে মেয়েটি একটু জোরে বলল, এই কাউয়ার বাচ্চা। আমি দাঁড়িয়ে ওকে দেখছি। কোথায় কি হচ্ছে সেদিকে আমার কোনো খেয়াল নেই। মেয়েটি এবার একটা কলম আমার দিকে ছুঁড়ে দিল। কলমটা আমার গায়ে লাগাতেই আমি বাস্তবে ফিরলাম। মেয়েটির দিকে তাকিয়ে দেখি রেগে লাল হয়ে গেছে। রেগে যাওয়ার ফলে তাকে আরো বেশি কিউট লাগছে। আমি বললাম, জি আমাকে বলছেন? হ্যাঁ তোকে বলছি, এদিকে আয়। আমি মেয়েটার কাছে গেলাম। স্কুটিটা আমার উপর থেকে সরা। আমি কোনো কথা না বলে স্কুটিটা তার উপর থেকে উঠিয়ে দাঁড় করালাম। মেয়েটি উঠে দাঁড়ালো আর কিছু না বলে আমার পিঠে একটা কিল মেরে চুল মুঠি করে ধরে ঝাঁকাতে লাগলো। আমি বললাম, আরে আরে কি করছেন? শালা, তোর জন্য আমি পড়ে গেছি। আমার এত সাথে স্কুটিটা, তোর চুল ছিঁড়ে তোকে টাক করে দিব। আরে লাগছে ছাড়েন, অশুভ মেয়ে কোথাকার। এভাবে কেউ কোনো অপরিচিত মানুষের চুল ধরে টানাটানি করে? চোরের মায়ের বড় গলা। শালা, তোর জন্য আমি অ্যাক্সিডেন্ট করেছি। তুই আমার কাঁধে আঘাত না করলে আমি করতাম না। সব দোষ তোর। শালা, এতবার হর্ন দিলাম, শুনতে পাস না? বয়েরা কোথাকার। আরে আমি তো আমার মতে হেঁটে যাচ্ছিলাম, কানে হেডফোন ছিল তাই শুনতে পাইনি। আপনি পিছন থেকে এসে ধাক্কা দিলেন আর কন্ট্রোল হারিয়ে পড়ে গেলেন। এখানে আমার দোষ কই? নিজে তো ঠিক করে স্কুটি চালাতে পারেন না। প্লিজ আমার চুলগুলো ছেড়ে দিন। সব দোষ তোর। তুই আগে আমার স্কুটি ঠিক করে দিবি, তারপর তোকে ছাড়বো। আরে এভাবে চুল ধরে রাখলে কিভাবে ঠিক করব? আমার চুলগুলো ছেড়ে দিল। কি গুন্ডি রে! যা, ছেড়ে দিলাম। এবার আমার স্কুটি ঠিক করে দে। আমিও রাগি ফেস দেখে কিছুই বলার সাহস পাচ্ছি না। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি আসলো। দেখেন, আজকে প্রথমবার কলেজে যাচ্ছি। আপনার ঠিকানা আর ফোন নাম্বারটা দিন। আমি বিকালে আপনার স্কুটিটা ঠিক করে আপনার বাসায় দিয়ে আসবো। এতে করে মেয়েটার ঠিকানা ও ফোন নাম্বার পেয়ে যাবো। হি হি, আপনারা আবার বলে দিয়েন না। মেয়েটি আবার আমার চুল ধরে জোরে জোরে ঝাঁকাতে লাগলো। ও মা গো, তোমার ছেলেকে আজ টাক করে দেবে গো। কেউ আর মেয়ে দিবে না গো। শালা, আমার নাম্বার চাস? তোর তো সাহস কম না। তুই আমার এলাকায় এসে আমার উপর লাইন মারিস। ভুল হয়ে গেছে খালাম্মা, আমাকে মাফ করে দেন। কি বললি? আমি তোর খালাম্মা? আমি কোন দিক থেকে তোর খালাম্মা লাগি? আচ্ছা, সব দোষ আমার। সবকিছুর জন্য আমিই দায়ী। প্লিজ আমার চুলগুলো ছেড়ে দিন। যা, ছেড়ে দিলাম। আর কখনো আমার সামনে হিরো সাজতে আসবি না। আচ্ছা, কিন্তু আপনার স্কুটির কি করব? শোন, আমি কলেজে পড়ি। কলেজে গিয়ে যে কারোর কাছে জিজ্ঞেস করবি মিহি ও তার বন্ধুদের আড্ডা দেওয়ার জায়গাটা কই, তাহলে দেখিয়ে দিবে। আর কাল আমার স্কুটিটা ঠিক করে সেখানে গিয়ে দিয়ে আসবি। আর কাল যদি না দিস তো তোর খবর আছে। গন্ডিটার নাম তাহলে মিহি? ঠিক আছে, আমি কালই আপনার স্কুটিটা দিয়ে দিব। আর আমিও ওই কলেজেই ভর্তি হয়েছি। ওই, তোর নাম ঠিকানা বল। যদি আমার স্কুটিটা নিয়ে পালিয়ে যাস। আমাকে কি আপনার চোর মনে হয়? কি? আমাকে কোন অ্যাঙ্গেল থেকে আপনার চোর মনে হয়? সব অ্যাঙ্গেল থেকে। যতক্ষণ আমার স্কুটিটা ঠিক করে দিচ্ছিস, আমার স্কুটিটা ঠিক করে দেওয়ার পর তোকে ভালো করে দেখে বলবো তোকে আমার কেমন মনে হয়। এখন তোর ডিটেলস বল, তার আগে তোর ফোন নাম্বারটা দে। কেন, আমার ফোন দিয়ে কি করবেন? ফোন দিতে বলছি না তোকে? আবার চুল ধরে ঝাঁকাতে লাগলো। ও মা গো, তোমার ছেলেটা সাদের চুলগুলো ছিঁড়ে ফেললো গো। আন্টি, ফোনটা নিয়ে আমার চুলগুলো ছেড়ে দিন প্লিজ। ফোনটা এক হাত দিয়ে নিয়ে অন্য হাতে চুলগুলো ধরে জোরে একটা ঝাঁকুনি দিয়ে ছেড়ে দিল। সাথে হেডফোনটাও নিল। আমি আহ করে উঠলাম। এটা
এটা আমাকে আন্টি বলার শাস্তি। এবার পরিচয় দে, মিথ্যা বললে ফোন পাবি না। আমার নাম মেঘ, নাম তো শোনাই হোগা। ওই শালা তোর এত ভাব নিতে বলছি, ঠিক করে বল। বলছি আমি মেঘরাজ, সবাই মেঘ বলে ডাকে। বাবা সরকারি কর্মকর্তা, এখানে এবার ট্রান্সফার হয়ে এসেছে। মা গৃহিণী, ফ্যামিলিতে আরেকটা বড় ভাই ও ভাবি আছে। আমি এবার অনার্স প্রথম বর্ষের ছাত্র, বড় ভাই জব করছে। এবার আমার ফোনটা দিন। আর আপনার পরিচয়? আমি মিহি, আর কিছুই তোর জানার প্রয়োজন নেই। কাল যদি আমার স্কুটি না দিস তাহলে আমার ফুল পরিচয় জানতে পারবি। যা ভাগ। মেয়েটি না মিহি চলে যেতে ধরলো। আমি স্কুটি ধরে দাঁড়িয়ে আছি। এই রে, গ্যারেজ কোথায় এইটাই তো জানি না। স্কুটি ঠিক করব কিভাবে? মিহির থেকেই তো জানতে পারি। মিস মিহি শালা শুনেও না শোনার ভান করে। এই যে মিহি আন্টি বলার সাথে আমার দিকে ফিরে তেড়ে আসতে লাগলো। আমি স্কুটিটা স্ট্যান্ড দিয়ে দাঁড় করিয়ে একটু পিছে গিয়ে দাঁড়ালাম। ওই তুই আবার আমাকে আন্টি বলেছিস? আজ তো তুই শেষ। আমার দিকে আস্তে আস্তে বলল কথাটা। আপনাকে আন্টি বলার পিছনে আপনার হাত আছে। আগে আমার কথাটা শুনুন, তারপর রাগ করেন। আমি ব্যাগ কাঁধে বাঁধিয়ে মাথায় 2 হাত দিয়ে রাখলাম। বলা যায় না যেই মেয়ে দৌড়ে এসে আমার চুল ধরতে পারে। বল শুনি। দেখেন, আপনাকে আমি আন্টি বলার আগে যে ডাকছিলাম আপনি শুনতে পাইছিলেন না? হ্যাঁ শুনেছি তো। ব্যাস, তাইলে কেন আপনাকে আন্টি বলেছি নিশ্চয়ই বুঝতে পারছেন। না, আমার শুনতে ইচ্ছে হয়নি, তাই শুনি নাই। তুই আন্টি বললি কেন? আচ্ছা সরি, এখন দয়া করে বলবেন কি গ্যারেজটা কোথায়? আমি কেন বলবো? তুই আমাকে আন্টি বলেছিস। এখন যেখান থেকে পারিস কাল কলেজে ক্লাস শুরু হওয়ার আগে আমার স্কুটি ঠিক করে নিয়ে ওই জায়গায় হাজির হবি। এটাই তোর শাস্তি। বলে চলে গেল। যা বাবা, একে তো নিজের দোষ স্বীকার করবে না, আবার কিছু বললেই কেউটে গোকরা সাপের মতো ফনা তুলে তেড়ে আসবে। দেখে তো মনে হয় বয়সে আমার ছোট, তবে অবশ্য রাগলে তাকে বেশ লাগে। আমি স্কুটি ঠেলে কলেজ মোড়ে গেলাম। সেখান থেকে একটা লোকের কাছে গ্যারেজের ঠিকানা জেনে নিলাম। তারপর গ্যারেজে গিয়ে স্কুটিটা ঠিক করে রাখতে বললাম। তারপর কলেজে চলে আসলাম। কলেজে গিয়ে দেখি ক্লাস 1টা প্রায় শেষের দিকে, তাই না ঢুকে বাইরে দাঁড়িয়ে আছি। এমন সময় একটা ছেলে চুল এলোমেলো আসলো দৌড়াতে দৌড়াতে, এসেই ক্লাসে ঢুকতে গেল, কিন্তু স্যার ঢুকতে দিল না। 5 মিনিটের মতো বাকি আছে তাই হয়তো। ছেলেটা বাইরে দাঁড়িয়েই জোরে জোরে শ্বাস নিচ্ছে, মুখে তার মুচকি হাসি দেখে মনে হচ্ছে যেন এভারেস্ট জয় করছে। আমি তার কাছে গেলাম, বললাম, এক্সকিউজ মি ভাই, আপনি কি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট? জি, আপনি? জি আমিও। আমি মেঘ, ফ্রেন্ড। আমি নাই, ফ্রেন্ড। তাহলে তুই করে বলি। অবশ্যই, কিন্তু তোকে তো আগে কখনো কলেজে দেখি নাই। আমি তো এখানে আসছি আজ 3 দিন হচ্ছে, দেখবি কি করে? বাবা সরকারি চাকরি করে, ট্রান্সফার হয়েছে, তাই এই এলাকায় আসা। আগে অন্য এক কলেজে পড়তাম। বুঝলাম। কিন্তু তোর বিষয়টা আমার মাথায় ঢুকলো না। এমনভাবে দৌড়ে আসলি যেন তোকে কুত্তায় ধাওয়া করছে। ভাই আর বলিস না, আমার একটা কিউট সুন্দর দরজাল বোন আছে, সবসময় আমার পিছে লেগে থাকে। আর সে রাগি প্লাস কিছু করলেই আমার উপর টর্নেডো চালায়। ছোট সন্তান, তাই বাবা মাও অনেক বেশি ভালোবাসে আর সবসময় ওর পক্ষ নিয়ে কথা বলে। আজকে সকালে ঘুমাইছিলাম, কলেজে না আসার ইচ্ছা ছিল। ভাই কি বলবো, বোনটা বই থেকে এসে চুল ধরে টেনেছে, তারপর আচ্ছা মতো কেরালো আর বলল শাহজাহান স্যারের ক্লাস চলাকালীন কলেজে উপস্থিত না হতে পারলে বাসায় গেলে আবার খেলাবে। ভাই ভালো স্টুডেন্ট হওয়ায় স্যারদের সাথেও তার ভালো সম্পর্ক। আমি নিশ্চিত ওই স্যারের কাছে ফোন করে শুনবে, আর স্যার যদি না বলে তাহলে আমাকে কাপড় কাচার মতো করে বলাই দিত। জানি না কার উপর রাগ করছে, আর সেই রাগ আমার উপর ছাড়ছে। সবসময় অন্যের রাগ আমার উপর ছাড়ে। শুনে মজা পাইলাম। একদিন দেখাস তোর বোনকে। আমাদের কথা বলার মাঝে স্যার বেরিয়ে গেলেন। আমরা ক্লাসে গিয়ে বসলাম, একে একে সবগুলো ক্লাস করলাম। নাইম ওর বন্ধুদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। একদিনেই নাইম ও তার বন্ধুদের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠলো। কলেজ শেষে বাসায় আসলাম, তারপর খেয়ে একটা ঘুম দিলাম। ঘুম ভাঙলো ফোনের টোনে। ফোন হাতে নিয়ে দেখি নাইম ফোন দিছে। ফোন রিসিভ করার পর, হ্যালো বল। আমরা সবাই কলেজ মোড়ে আড্ডা দিতেছি, তুই আয়। আচ্ছা 5 মিনিট অপেক্ষা কর, 10 মিনিটে আসতেছি। আমি ফ্রেশ হয়ে কলেজ মোড়ে গেলাম। সেখানে পৌঁছে দেখি নাইম, রাকিব, শিহাব, স্বপ্নিল, ইসমাইল, উজ্জ্বল তারা বসে আড্ডা দিচ্ছে। ওরা সবাই ফ্রেন্ড। আজ কলেজে নাইম ওদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। আমি ওদের কাছে গেলাম, ওরা আমাকে বসার জায়গা করে দিল। আমি বসে বললাম, কিরে সবাই মনে হয় নাইমকে পচাচ্ছিস?
দূর থেকে দেখে তাই মনে হলো। হরে ভাই, শালা সবগুলোর গার্লফ্রেন্ড আছে, আর আজ আমার নাই বলে। শালা গার্লফ্রেন্ড বানাতে গেলে সাহস লাগে, তোর তো বেটা সেটাও নাই। দেখ, এই হালার বল দেয়, দুটো চালায়, আর তুই সি। দেখলি ভাই, আজ আমার গার্লফ্রেন্ড নেই বলে এরা আমাকে কেমন করে অপমান করে। যা, তোকে কাঁদতে হবে না, আমি হেল্প করব তোর চরিত্র থেকে গার্লফ্রেন্ড না থাকার কলঙ্কটা মুছতে। আগে বল, তোর পছন্দের কেউ আছে নাকি? না। ঠাস ঠুস ধুম ধারাম, বুঝলেন না তো? নাইমের পাশে শিহাব বসেছিল। ওই হালায় আবার বেশ মোটা গোটা। ওই নাইমের মাথা নিচু করে ধরলো। অমনি সবাই নাইমের পিঠে যে যেমন পারলো হাত সাফ করলো, আমি বাদে। মিনিট খানেক পর ওকে ছেড়ে দিল। ও মারে, চলে গেল। শালা, আমার যেদিন গার্লফ্রেন্ড হবে সেদিন তোদেরকে এক এক করে দেখে নেবে। এ তোর হলে দেখা যাবে। এই মেয়ে হালাই মিথ্যা বলছে, সেই ক্লাস 10 থেকে একটা মেয়েকে পছন্দ করে, কিন্তু বলতে পারে না, শুধু আমাদেরকে বলে দিতে বলে। ইন্টার ফার্স্ট ইয়ারের সময় আমরা জোর করে ওকে ওই মেয়ের কাছে প্রপোজ করতে পাঠাইছিলাম। হালাই কি বলছিলি জানি না, ওটা দিয়ে দৌড়ে চলে আসছিলি। এখনো শুধু দূর থেকে হা করে দেখা যায়, আবার বলে কি কাউকে পছন্দ করে না। তো কি করবো, ওর সামনে গেলেই আমার হার্ট যেন মুখ দিয়ে বাইরে চলে আসার উপক্রম হয়। আমি কি করবো? বেশ জটিল প্রেম তোর দেখছি। তো মেয়েটিও কি তোকে পছন্দ করে নাকি তার বয়ফ্রেন্ড আছে? না না, ওর কোনো বয়ফ্রেন্ড নেই। কিরে, অর্ধেক বলিস কেন? পুরোটা বল। দুজনের ক্যাম্পাসে বসে সেই 19 শতাব্দীর প্রেম লীলা চালায়। এ একবার ওর দিকে তাকায় আর ও একবার এর দিকে তাকায়। কি প্রেম মাই, কিন্তু কেউ কাউকে বলে না। ভাই, তার উপর আবার মেয়েটা ওর বোনের বেস্ট ফ্রেন্ড। ওই যে একবার চলে দিয়েছিল, এটা ওর বোন, কেমন যেন দেখা যায়। এর জন্য ওর বোন ওকে এমনভাবে খেলাইছিল যে 5 দিন কলেজে আসতে পারিস নাই। তার উপর আবার ওকে নিয়ে ছেলেমেয়ে দিয়ে কাজ করে দিয়েছিস। আচ্ছা, আমি তোদের প্রবলেম সলভ করে দিতে পারি, কিন্তু তার পরিবর্তে তোকে সবাইকে ট্রিট দিতে হবে। ভাই, আমি রাজি, কিন্তু আমার জরুরি ফোনটা যেন আমাকে কিছু না বলে, সেটাও তোর মাথায় রাখতে হবে। ওকে ডান, কিন্তু এর জন্য তোকে ডাবল ট্রিট দিতে হবে। কি বলিস সবাই? ভাই, তোর সাথে আমরা একমত। হালার মোটকারে খাওয়ার কথা একবার বললেই হলো। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। পরের দিন সকালে একটু আগে বাসা থেকে বের হলাম। তারপর গ্যারেজ থেকে মিহির স্কুটিটা নিয়ে সেটা চালিয়ে কলেজে আসলাম। মিহির বলা জায়গায় স্কুটিটা রেখে সেখানে বসে ফেসবুকে নিউজ ফিড দেখছি। কিছুক্ষণ পর হঠাৎ করে আমার উপর টর্নেডো শুরু হলো। বুঝলেন না তো? পিছে থেকে কেউ আমার চুল ধরে সেই জোরে ঝাঁকি দিচ্ছে। ও মারে, কে বে? চুল ছাড়, না হলে তোর খবর আছে। কিছু বলে না, বাট চুল ধরে ঝাঁকাতেই আছে যেন আমার সব চুল ছিঁড়ে ফেলবে। আমি মাথায় হাত নিয়ে যে আমার চুল ধরেছে তার হাত দুটো ধরলাম। ও মা, এত নরম হাত, একেবারে তুলোর মতো। নিশ্চিত কোন মেয়ে, কিন্তু আমি তো এখানকার কোনো মেয়েকে চিনিনি মিহি ছাড়া। তবে কি এটা মিহির হাত? আমি ওই হাত দুটো ধরে পিছনে ফিরলাম। এ মা, এ তো সত্যি সত্যি মিহি। ওই আপনার সমস্যা কি? যখনই দেখা হয় আমার চুলের উপর অত্যাচার করেন। অনেক বড় সমস্যা। কি সমস্যা? কাল দোষ ছিল আপনার, তাও আমার চুলগুলো ধরে আচ্ছা মতো ঝাঁকাইছেন, কিন্তু আজ তো আমি কিছুই করি নাই। তাইলে তুই আমার স্কুটি চালিয়েছিস কেন? যেখানে আমার পাপা ভাইয়া আমার স্কুটি চালায় না, সেখানে তোকে আমার স্কুটি চালানোর অধিকার কে দিয়েছে? এইটা কোনো কথা কইলেন আপনি? আমি কি সেই গ্যারেজ থেকে স্কুটিটা ঠেলে আনবো, নাকি তাও আবার ভালো স্কুটি? হ্যাঁ, তাই করবি। আচ্ছা বাদ দেন, আপনার স্কুটি তো আপনিই পেয়েছেন। এবার আমার ফোন আর হেডফোনটা ফেরত দেন। না দিলে? না দিলে আমি প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন করব। এই তোরা শুনছিস? এই ব্যাটায় নাকি আমার বিরুদ্ধে প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন করবে। মিহির পিছনে থাকা বান্ধবীদের বলল কথাটা। প্রিন্সিপাল স্যার কে জানিস? আমার বড় পাপা। আর আমার পাপা এই শহরের পুলিশ কমিশনার। কারো সাহস নাই আমাকে কিছু বলার। এই যে তোর ফোন আর হেডফোন, ভাবছিলাম তোকে দিয়ে দিব, কিন্তু তোর মনে হয় নেওয়ার বেশি একটা ইচ্ছা নেই। না না, প্লিজ ফোনটা দেন, আর হেডফোনটা চাইলে আপনি রাখতে পারেন। ওই শালা, তোর কি আমাকে ভিখারি মনে হয়? যা, তোকে তোর ফোন আর হেডফোন দুইটাই দিয়ে দিব, কিন্তু এর জন্য তোকে সবার সামনে 50 বার কান ধরে উদ্বোস দিতে হবে। কি? ক্যাম্পাসে সকলের সামনে আমাকে কান ধরে উদ্বোস দিতে হবে? তাও আবার একবার না, দুইবার না, পুরো 50 বার? সরি, আমি পারবো না। আমার ফোনটা দেন। না পারলে আর কি করার? এই যে তোর ফোন আর হেডফোন আমার পকেটে রাখলাম। মিহি জিন্সের প্যান্ট আর শার্ট পরে আছে, তাই ফোন আর হেডফোন তার প্যান্টের পিছনে 2 পকেটে রাখলো। সাহসটা দিয়ে নিয়ে দেখা। দেখেন, আমার কিন্তু রাগ উঠছে, আর রেগে গেলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আপনার পাপা কমিশনার হতে পারে, কিন্তু আমি তার ভয় পাই না। আর সাহসের কথা বললেন না, সেটা আমার একটু বেশি আছে। কিছু করলে পরে আপনিই পস্তাবেন। তাই নাকি? বেশ, দেখি তোর কেমন সাহস। বলার সাথে সাথে
মিহির কোমরে হাত দিয়ে টেনে আমার সাথে মিশিয়ে ফেললাম। তারপর কিছু বলার সুযোগ না দিয়েই ওর মাথার পিছনে হাত দিয়ে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিলাম। মিহি চোখ বড় বড় করে তাকিয়ে আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলো, কিন্তু আমি এক হাতে কোমর ও অন্য হাতে মাথা চেপে ধরাই ছাড়াতে পারলো না। প্রায় 5 মিনিট মতো ওকে কিস করলাম। এর মাঝে ওর পকেট থেকে আমার ফোন আর হেডফোনটা নিয়ে নিলাম। তোমার ঠোঁটের স্বাদ কিন্তু সেই। আর একটা কথা, আই লাভ ইউ। কাল প্রথম দেখায় তোমাকে ভালোবেসে ফেলছি। তখন বলতে পারি নাই, কিন্তু এখন বললাম। বলেই চলে যেতে নিলাম। পিছনে ফিরে আবার বললাম, এখন থেকে রাগটা কমাও, আর কাল থেকে এসব ছেলেদের শার্ট প্যান্ট পরবা না। পরলে কিন্তু তোমার সাথে কি করবো আমি নিজে জানি না। লাভ ইউ জানু, পরে কথা বলবো, বাই। আমি চলে আসলাম। মিহি আর ফ্রেন্ডরা এখনো হা করে আছে। একটু আগে কি হয়ে গেল সব তাদের মাথার উপর দিয়ে গেল। ক্যাম্পাসের ভিতর এমন একটা ঘটনা ঘটে গেল, কিন্তু সবাই তা দেখেও কিছু বলল না, কেননা সবাই কম বেশি মিহির সম্পর্কে জানে। কেউ কিছু না বললেও একজন ঠিকই এই ঘটনাটা ভিডিও করে রাখলো। আমি বেশ একটু এগিয়ে আবার পিছনে ফিরে মিহির দিকে চাইলাম। দেখি মিহি মাথা নিচু করে কান্না করছে। এবার আমার খারাপ লাগছে, কেননা হাজার হলেও সে একটা মেয়ে, আর তার মান সম্মান আমি ধুলোয় মিশিয়ে দিলাম। আমি হাঁটতে হাঁটতে ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে মাথা নিচু করে একটা বেঞ্চে বসে আছি। একটু পর আমার পায়ের উপর কেউ ফোন রাখলো, আর ফোনে আমি মিহিকে কিস করছি সেই ভিডিওটা প্লে হচ্ছে। আমি ফোনটা হাতে নিয়ে চোখ বড় বড় করে সামনে তাকালাম। কিরে মামা, মেয়েটাকে চিনিস নাকি? বেশ তো ক্যাম্পাসের সকলের সামনে কিস করে আসলি, আর এখন মাথা নিচু করে বসে আছিস? আরে মামা, খালি নামটা জানি মিহিতা, আর আজ জানতে পারলাম ওর বাবা এই শহরের কমিশনার এবং ওর বড় পাপা নাকি আমাদের প্রিন্সিপাল স্যার। তো ভালোবাসিস নাকি এমনি এমনি কিস করে আসলি? আরে দোস্ত, তোকে সত্যিই ভালোবাসি, খুব বেশি ভালোবেসে ফেলছি। কাহিনী কি মামা, খুলে বলতো। 4 দিন এসেই এলাকার গুন্ডি মেয়েকে ভালোবেসে ফেলছো? তারপর ওদের কালকের ও আজকে সবকিছু খুলে বললাম। সত্যি ওকে খুব বেশি ভালোবেসে ফেলছি রে দোস্ত। আমি কি করে পারলাম সকলের সামনে ওকে এভাবে অপমান করতে? কিন্তু আমি ওসব কিছুই করতে চাইনি রে দোস্ত। কিন্তু কিভাবে কি হয়ে গেল আমি বুঝতে পারি নাই। এখন বুঝতে পারছি আমি কিভাবে এটা করতে পারলাম, কেন যে তখন নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না। আরে মাথা তোল। আমি চুপ করে কান্না করছিলাম। এ কি, কাঁদছিস কেন? কই, আমি কাঁদছি না তো। চোখে হাত দিয়ে দেখ তো। আমি চোখে হাত দিতে ভেজা মনে হলো। আরে দোস্ত, কাজটা হবে না। এখন চাকরির জন্য চেষ্টা করতে শুরু করে দে। আফটার অল আমার একটা মাত্র বোন, তাকে তো আর বেকার ছেলের হাতে তুলে দিতে পারি না। মানে কি বলিস? আমি অবাক হয়ে নাইমের দিকে তাকালাম। পাশ থেকে রাকিব, ইসমাইল, স্বপ্নিল, উজ্জ্বল, শিহাব সবাই অবাক হয়ে নাইমের দিকে তাকিয়ে আছে। কিরে, তোরা আমার দিকে এমন করে তাকিয়ে আছিস কেন? তুই এত সহজে মেনে নিলি? এতে না মানার কি আছে? একদিনে যা বুঝলাম, মেয়ে খুব ভালো একটা ছেলে। তাছাড়া ওর চোখে আমি আমার বোনের জন্য সত্যিকার ভালোবাসা দেখেছি। কি, মিহি তোর বোন? হ্যাঁ রে, আমার একটা মাত্র কিউট, রাগী, গুন্ডি, দরজাল বোন। আমি শুধু এর বেস্ট ফ্রেন্ডকে ফুল দিয়েছিলাম, তাই আমাকে যে কেলানি দিয়েছিল তুই তো ওকে ডাইরেক্ট কিস করবি। তোর যে কি অবস্থা করবে ভাবতেই আমার শরীরের লোক খারাপ হয়ে যাবে। শালা, কই পাশে থেকে একটু সাহস দিবি তা না উল্টো ভয় দিচ্ছিস? কেন, তোর নাকি আবার সাহস একটু বেশি? দূর বেটা, সাহস আছে অন্যান্য বিষয়ে, এই বিষয়ে না। কি রে, তোরা কিছু বলিস না কেন? আমার আর কি বলবো, তোকে শালা দুলাভাইয়ের কথা শুনছি। আইডিয়া কি? মিহি আমাকে কিছু করতে বা বলতে আসলে আমি নাইমের কথা বলে ফাটিয়ে যাব। কি? ওই বেটা, আমার কথা বলে কাটিয়ে যাবি মানে? আমি কি তোর বলেছিলাম যে আমার বোনকে কি কিস করবে? ভালো আইডিয়া দিবি না। এখন একটা ভালো জবের দরকার। সামনে শীতকাল, আর শীতকাল একা শুইতে মন চায় না। জবটা হলেই তোর বোনকে আমার করে নিত। যা শালা, তোকে বলছিলাম আমারটার সাথে সেটিং করে দিতে, সেখানে শালা নিজেরটা সেট করে নিলি, তার উপর আবার আমার বোনকে। শালা, চিন্তা করিস না, আগে একটা ভালো জব খোঁজ। জব পেলে তোর পছন্দের মেয়ের সাথে তোর বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দিব। এখন তোর বোনের ফোন নাম্বারটা দে। এই নে। তারপর নাইম নাম্বারটা দিল। এখন চল, ট্রিট দিবি। আচ্ছা চল। আজ আর ক্লাস করা হলো না। রেস্টুরেন্টে গিয়ে ওদের খাওয়ালাম। এরপর সারাটা দিন ঘোরাঘুরি করলাম। ঘুরতে ঘুরতে বেশ রাত হয়ে গেল। বাড়িতে আগেই ফোন করে জানিয়ে দিয়েছিলাম নাইম রাকিবের সাথে ওর বাসায় চলে গেল। সবাই যার যার বাসার দিকে চলে গেছে। এখন আমি একা একা বাসায় যাচ্ছিলাম। মেইন রোড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। কলেজ থেকে 50 মিটার মতো দূরে আছি। এমন সময় একটা জোরালো শব্দ শুনলাম, মনে হলো গুলির শব্দ। আমি দ্রুত হেঁটে কলেজ গেটে পৌঁছালাম। গেটের পাশে দেখলাম একটা পুলিশের গাড়ি দাঁড় করানো। তারপর গেট থেকে উকি দিয়ে দেখি ক্যাম্পাসে 15 জন লোক দাঁড়িয়ে আছে আর 3 জন শুয়ে আছে। তারা যেদিকে তাকিয়ে আছে আমি সেদিকে তাকিয়ে দেখি তাদের দেখে কিছু দূরে আড়ালে কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে। এরপর ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকা লোকগুলো তাদের পিছন থেকে গান বের করে গুলি করতে লাগলো। দুই পক্ষের গোলাগুলিতে পুলিশের সবাই মারাত্মকভাবে আহত হলো। মারা গেল কিনা বুঝলাম না, কিন্তু বিপক্ষের 7 জন মারা গেছে। 3 জন শুয়ে কাতরাচ্ছে আর বাকি 5 জন এখনো দাঁড়িয়ে আছে।
তারা যখন দেখলো পুলিশের আর গুলি ছুটছে না, তখন তারা দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করলো। আর দেখলাম তারা যাওয়ার সময় কিসের একটা ব্যাগ নিয়ে গেল। তারা কলেজের পিছন গেটের দিকে এগোতে লাগলো। তাই আমি দ্রুত গেট টপকে ভিতরে ঢুকে আহতদের কাছে গেলাম। যারা দুজন কাতরাচ্ছিল তাদের একজনের কাছে একটা গান পড়ে থাকতে দেখলাম। সেটা তুলে ম্যাগাজিন চেক করে দেখলাম এখনো 5টা গুলি আছে। আমি গানটা পুনরায় লোড করে পালিয়ে যাওয়া লোকগুলোর দিকে এগোলাম তাদের মারার উদ্দেশ্যে। আর যাওয়ার সময় জুতা খুলে গেলাম যাতে করে শব্দ না হয়। আমি দৌড়ে যাওয়ার কারণে দেখলাম তারা বেশি এগোতে পারে নাই, গেট লাগানো ছিল, তাই সেটার উপর দিয়ে পার হতেই তাদের টাইম লাগছে। 4 জন পার হয়ে গেছে এবং একজন তখনও গেটের উপর রয়েছে। আমি দেওয়ালে গা দিয়ে গেটের দিকে এগোলাম। গেটের কাছে গিয়ে অপেক্ষা করতে লাগলাম লোকটার নামার জন্য। লোকটা নামার পর তারা সামনে এগোনোর জন্য যেই পিছে ফিরল, সাথে সাথে আমি গেটের ফাঁক দিয়ে তাদের মাথার দিকে গান সেট করে গুলি ছুড়লাম। তারা আমার দিকে ফেরার সময় পেল না। আগে কখনো গান না চালালেও তারা আমার থেকে মাত্র 8-9 ফিটের দূরে থাকায় গুলিটা ঠিক মাথায় লাগছে। মুহূর্তেই 5 জন মারা গেল। তারপর আমি গেট টপকে ব্যাগটা নিয়ে সামনের গেটের দিকে এগোলাম। সামনের গেটেও তালা দেওয়া ছিল। লাস্ট গুলিটা ছুঁড়ে তালা খুললাম। এরপর পুলিশগুলোর কাছে গেলাম, গিয়ে দেখি তারা 10 জন। তাদের ভিতরে 8 জন কোনো নড়াচড়া করছে না। মারা গেল কিনা বুঝলাম না। 2 জনের জ্ঞান আছে। একজনের কাছ থেকে কোনো রকমে জেনে নিলাম গাড়ির চাবি কার কাছে আছে। আর তারপর ওই লোকটার পকেট থেকে গাড়ির চাবি বের করে নিয়ে গাড়ির কাছে গেলাম। গাড়িটা নিয়ে কলেজের ভিতরে ঢুকিয়ে প্রথমে পুলিশের লোকগুলো গাড়িতে তুললাম। তারপর অপরাধীদের যে 2 জন বেঁচে ছিল তাদের কাছে গিয়ে আমার কাছে থাকা গানটা দিয়ে তাদের মাথায় পিছনে আঘাত করে অজ্ঞান করে তাদেরকেও গাড়িতে তুললাম। এরপর নিজে গাড়ি চালিয়ে হসপিটালে পৌঁছালাম। হসপিটালে পৌঁছে হসপিটালে কর্মচারীদের সাথে সবাইকে হসপিটালের ভিতরে নিয়ে গেলাম। ডাক্তার এসে গুলি লাগা দেখে এত রাতে কিছু করতে চাইলেও না। আমি তখন আমার কাছে থাকা গানটা তার মাথায় ঠেকলাম, যদিও তাতে কোনো গুলি নাই। ডাক্তার ভয় রাজি হয়ে গেল। তিনি আরও কিছু ডাক্তারকে ফোন করে ডেকে নিয়ে তাদেরকে সাথে নিয়ে ওটিতে ঢুকলো। আমি বাইরে বসে আছি, নিজের কাছে এখন খারাপ লাগছে। আমি আজ 5টা মানুষ খুন করে আসলাম, আদৌ জানি না তার দোষ নাকি নির্দোষ। ফোন বের করে দেখি রাত 2:17 বাজে। আমি ভাইয়ের কাছে ফোন দিলাম। হ্যালো ভাইয়া। কিরে ওই তুই, এত রাত হয়ে গেছে, তুই এখনো বাসায় এলি না যে? আমি ঠিক আছে, আমি আর আসতে পারবো না। এক বন্ধুর বাসায় আছি, বাসায় চিন্তা করতে না, বারণ করো। আচ্ছা সাবধানে থাকিস। তারপর ফোন কেটে দিলাম। তারপর বসে থেকেই ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো একটা নার্সের ডাকে। তিনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তারদের এখন কি অবস্থা? দেখেন, তারা সবাই গুরুতর আহত। 4 জন অনেকটাই সুস্থ। তাদেরকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। সকাল 10টার দিকে তাদের জ্ঞান ফিরতে পারে, আর বাকি কয়েকদিন লাগবে জ্ঞান ফিরতে। ডাক্তার ভয় ভয় বলল। ডাক্তারের সাথে আরো কিছুক্ষণ কথা বললাম। এরপর আমি তাদের কেবিনে গেলাম। কারো জ্ঞান ফিরে নাই, তাই একটা চেয়ারে বসে ফেসবুক চালাচ্ছি। এমন সময় তাদের কারোর ফোনে কল আসলো। ফোনটা হাতে নিয়ে দেখলাম কমিশনার স্যার ফোন দিয়েছে। আমি ফোন রিসিভ করে তাকে হসপিটালে ঠিকানা দিয়ে চলে আসতে বললাম। 9:30টার দিকে ডাক্তারের সাথে ফর্মাল ড্রেসে একজন পুলিশ আসলো। একটু পর জানতে পারলাম তিনি এই শহরের কমিশনার। স্যার, তিনি কাল রাত 2টার দিকে এনাদেরকে হসপিটালে আনছিলেন। আমাকে দেখিয়ে ডাক্তার বলল কথাটা। কমিশনার আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। আমি তার কাছে এগিয়ে গেলাম। এরপর আমার ব্যাগ থেকে কালকের সেই ঘটনাটা বের করে তাকে দিলাম। আর সেই ব্যাগটাও কাল থেকে ব্যাগটা আমার সাথেই রেখেছিলাম। এরপর কালকে সবকিছু খুলে বললাম। পকেট থেকে রুমাল বের করে সেটা দিয়ে ধরে গানটা নিল। তারপর ব্যাগটা ফ্লোরে রেখে সেটা খুললো। তারপর আরো কিছু কাজ করলো। তারপর দাঁড়িয়ে আমাকে তার কাছে ডাকলো। তোমার পরিচয়? জি স্যার, আমি মেয়ে, কলেজে অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আর পরিচয়? আমার পরিচয় দিলাম। স্যার অবাক হয়ে আমার দিকে তাকালো। তুমি কি জানো এই ব্যাগে কি আছে? না স্যার, আমি ব্যাগটা খুলি নাই। কিভাবে বলবো স্যার? প্লিজ আমাকে জেলে দিবেন না, আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এই ব্যাগে ড্রাগস রয়েছে, যার মূল্য কয়েক কোটি টাকা। আর তুমি কাল কাদের মাসে জানো? এই শহরের সব থেকে বড় মাস্তান ইয়াসিন শিকদারের ডান হাত ইউসুফ। আই এম প্রাউড অফ ইউ মাই গড। তুমি নিজেই জানো না কাল তুমি সমস্ত দেশের জন্য কত বড় উপকার করেছো। আর ভয় নেই, তোমার ব্যাপারে কেউ কিছু জানবে না, আর তোমাকে জেলেও যেতে হবে না। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ তো তোমার প্রাপ্য। পুলিশ অনেক চেষ্টার পরেও যে কাজটা করতে পারে নাই, তুমি নিজের অজান্তেই সেই কাজটা করে দিয়েছো। বলো, আমি কি তোমার কোনো সাহায্য করতে পারি? স্যার, আমার বড় ভাই পড়ালেখা শেষ করে বেকার বসে আছে। চাকরির ইন্টারভিউ দিতে গেলেই টাকা চায়। যদি তার জন্য কিছু একটা করে দিতে পারেন তাহলে। বুঝছি, এই নাও আমার কাজ। কাল তোমার ভাইয়ের সকল দরকারি কাগজপত্র নিয়ে স্টেশনে চলে এসো, সাথে তোমার ভাইকেও নিয়ে এসো। জি, অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার, আমি কি এখন বাসায় যেতে পারি? অবশ্যই। আর হ্যাঁ, কাল মনে করে আমার সাথে দেখা করবে। তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এখন যাও, কাল দেখা করবে। এরপর বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমালাম। পরের দিন ভাইয়াকে নিয়ে কমিশনার স্যারের সাথে দেখা করতে গেলাম। স্যার ভাইয়ের সকল কাগজ দেখে বললেন সামনের সপ্তাহে এসে আমার সাথে দেখা করবে। তারপর তাকে চলে যেতে বললেন। ভাইয়া আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে চলে গেল। তারপর স্যার বললেন,
তুমি যে কাজটা করেছো তার জন্য আমাদের পুলিশ ডিপার্টমেন্টের সম্মান অনেকটা বেড়েছে। আমি চাই তুমি পুলিশে জয়েন করো। তোমার মতো সাহসী ছেলে পুলিশে অনেক দরকার। আচ্ছা স্যার, আমি রাজি, কিন্তু স্যার আমি কিছু শর্ত আছে। আমি স্পেশালভাবে নিয়োগকৃত আন্ডার কভার অফিসার হয়ে যোগ করতে চাই, যে নিজেই অপরাধীদের সরাসরি যে কোনো শাস্তি দিতে পারবে, আর কেউ আমাকে কোনো প্রকার অর্ডার করতে পারবে না। যদি আমার শর্তে রাজি হন তাহলে আমিও রাজি। ঠিক আছে, আমাকে একদিন সময় দাও, কাল তোমাকে জানাবো। তোমার নাম্বারটা দাও। স্যার একটা কথা, আমি আমার বন্ধুদেরকেও আমার সহযোগী হিসেবে চাই। যদি তারা রাজি হয় আমি ওদের সাথে কথা বলবো, যদি আপনি আমার শর্তে রাজি হন। ওকে, তুমি এখন যাও, কাল ফোন দিলে চলে এসো। তোমার বন্ধুদের সাথে কথা বলে দেখো, তারা রাজি হলে তাদেরকেও নিয়ে এসো। বাসায় ফিরে লাঞ্চ করে ঘুমালাম। বিকালে নাইমের ফোনে ঘুম ভাঙলো। আরে দুলা ভাই, কই আছিস? মাঠে চলে আস, খেলা আছে। বাজি ধরছি 3,000 টাকা। আবে সালা, সম্মান দিয়ে কথা বল। আর এখন ঘুমে আছি, আমি যেতে পারবো না। তোর সম্মানের গুলি মারি। ভাই আস না প্লিজ। ওকে, আসবো যদি খেলায় জিততে পারি। 2,000 টাকা আমার। যা ভাগ খালা, আমরা কি আঙুল চুষবো? তোমরা আঙ্গুল চোষো আর ললিপপ চোষো, তাতে আমার কিছু যায় আসে না। ভাই এমন করিস কেন? আয় না প্লিজ। আমার শর্তে রাজি থাকলে আসতে পারি, না হলে বলো, আমি ঘুমাবো। আচ্ছা রাজি, আয়। এরপর ফ্রেশ হয়ে মাঠে চলে আসলাম। খেলা শুরু হলো। প্রথমে বিপরীত দল ব্যাটে গেল। 12 ওভারের খেলা। ওরা 11 ওভারে 125 করে অল আউট হয়ে গেল। 126 রানের টার্গেট। এরপর আমরা ব্যাটে 6 ওভারে 3 উইকেটে 28 রান করছে। এবার আমি ব্যাটে গেলাম। আমি টিকে আছি, আমার পার্টনার চেঞ্জ হচ্ছে বারবার। শেষ পর্যায়ে 6 বলে 6 রান লাগবে। আমাদের 8 উইকেট পড়ে গেছে। আমি এখন ব্যাটে। লাস্ট ওভারে ফার্স্ট বল ডট গেল। সেকেন্ড বল করলো ফুল টাচ বল। চোখ বুঝে গায়ের জোরে ব্যাট চালালাম। আমাদের দলের সবাই চিল্লিয়ে উঠলো। আমি চোখ খুললাম, চেয়ে দেখি বল শূন্যে ভাসছে। বলের দিকে লক্ষ্য করে দেখলাম বলটা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একটা মেয়ের একদম পাশে গিয়ে ল্যান্ড করলো। মেয়েটি মাঠের দিকে ফিরে তাকালো। এ কি, মেয়েটার কেউ নাই, এ তো মিহি। তারপর মিহি বলটা নিয়ে মাঠের ভিতরে আসলো, একেবারে আমার সামনে এসে দাঁড়ালো। আমি ওর রাগি চেহারায় হারিয়ে গেছি। মিহু আমার গালে ঠাস করে 10 কিলো ওজনের একখান চর বসিয়ে দিল। ভাই কি বলো, মিহু দেখতে যেমন সুন্দর সেই সাথে সেই লেভেলে রাগি। চর খেতে ব্যস্ত হয়ে ফিরলাম। গালে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখি মিহি দাঁড়িয়ে। আরে ওই তো রাস্তায় ছিল, এখানে কেমনে আসলো? চারপাশে তাকিয়ে দেখি মাঠে কোনো পশু পাখিও নাই, শুধুমাত্র আমরা দুইজন ছাড়া। সবগুলো আমারে ফেলেই খাওয়া হয়ে গেছে। আমি চারপাশে তাকিয়ে দেখছি কোনো পথ দিয়ে সহজে পালানো যাবে। এমন সময় মিহি আমার তলপেটে একটা ঘুষি দিল। উমা বলে আমি ব্যথায় পেটে হাত চেপে ধরে সামনে ঝুঁকে গেলাম। সামনে ঝুঁকতেই কান চোয়াল বরাবর দিল এক থাপ্পড়। ভাই, যদি কেউ মেয়েদের হাতের থাপ্পড় খেয়ে থাকেন তাহলে বুঝতে পারছেন কেমন লাগে। বাস্তবে আম্মু ছাড়া কোনো মেয়ের মার খায়নি। মাঠে পড়ে গেলাম, এক হাত পেটে আর এক হাত গালে দিয়ে শুয়ে আছি। মিহি কোনো সময় বা সুযোগ না দিয়েই আমার বুকের উপর বসলো, আর বসতেই আমার চুলগুলো মুঠি করে ধরলো। এরপর শুরু হলো ঝাঁকানি। মনে হচ্ছে আমার ঘাড়, মাথা আর চুলের উপর দিয়ে 2009 সালের মতো একটা আইলা ঝড় বয়ে চলেছে। কতক্ষণ ঝাঁকাইলো বলতে পারবো না। ছেড়ে দেওয়ার পর মনে হলো আমার মাথা আর আমার শরীরের সাথে জুড়ে নেই, যেন আলাদা হয়ে গেছে। চুল ছেড়ে দেওয়ার পর আমি মিহির দিকে তাকালাম। চোখে চোখ পড়তেই দেখি মিহির চোখ দিয়ে আগুন ঝরছে। আমি ওর চোখের দিকে তাকিয়ে থাকার সাহস পাইনি। মাটিতে মাথা দিয়ে চোখ বুজে শুয়ে রইলাম। মিহি এখনো আমার বুকের উপর বসে আছে। হঠাৎ জোরে উম্মা শব্দ করে গালে একটা কিস করে উঠে দাঁড়ালো। গালে মিহির নরম ঠোঁটের ছোঁয়া পেয়ে চোখ খুলে দেখলাম মিহি আমার বুকের উপর থেকে উঠে যাচ্ছে। মিম দাঁড়িয়ে আমার দিকে একটু সময় চেয়ে থেকে চলে গেল। আমি মিহির দিকে হা করে চেয়ে আছি। মিহি একটুখানি সামনে গিয়ে ফিরে তাকালো। মিহি ফিরে তাকাতেই আমি জোরে বললাম, ইয়াহু বলে চেঁচিয়ে উঠলাম। মিহি আমার কাণ্ড দেখে একটা মুচকি হাসি দিল। হাসিটা সোজা আমার বুকে এসে লাগলো। 2 হাত দিয়ে হাতে জায়গায় চেপে ধরালাম। আমি বুকে হাত দিয়ে মিহির দিকে তাকিয়ে আছি। আমার বুকে হাত দেওয়া দেখে মিহি শব্দ করে হেসে উঠলো। পাগল একটা। বলে সামনে তাকিয়ে হাঁটতে শুরু করলো। আমি ওর যাওয়ার পথে চেয়ে আছি। এমন সময় কেউ আমার পায়ে জোরে এক লাথি দিল। পিছনের দিকে তাকিয়ে দেখি হারামিরা দাঁড়িয়ে হাসছে। কিরে, কেমন কেলানি দিল? আর তুই খাইলি কেমন? পেট ভরছে? নাইমের কথা শুনে সবকটা জোরে জোরে হাসতে লাগলো। আমি উঠে বসতে গেলাম, কিন্তু মিহি এমন ঝাঁকানো ঝাঁকাইছে যে উঠতে গেলে ঘাড়ে ব্যথা পেলাম। ফের শুয়ে পড়লাম।
এটা দেখে সবগুলো আবার হাসতে শুরু করলো। হাসতে হাসতে সবগুলো মাঠে গড়াগড়ি খাচ্ছে। আমি মনে মনে ভাবছি, দাঁড়া হালারা, আমি একবার সুস্থ হয়ে নেই, তোদেরকেও তোদের গার্লফ্রেন্ডের হাতে এমন কেলানি খাওয়াবো। ওই চুপ হালার পুতেরা, আগে আমাকে টেনে তোল। মাগো, আমি আজকে চুল কেটে ফেলবো। কেন রে? আমি তোকে সেই চুপ হালা লুচ্চা, আমার বউ আমাকে মারুক, তাদের তোর কি? এই বেটা, আমার বোন কবে তোকে বিয়ে করলো? হালা আমাকে রাইকে তো কেটে পড়লি। এখানে কি কি হয়েছে তা তুই কেমনে জানবি? উফ, কি হাসি রে বাইরে, হাসি দেখে জীবন পার করে দিতে পারি। ভাই, অনেক দূর চলে গেছে, ফিরে আয়। ভাই, উঠতে পারবি নাকি দৌড়ে ওঠাতে হবে? হালাও, উঠতে পারলে আমি এই মাঠের মাঝে শুয়ে থাকতাম। এরপর বন্ধুরা আমাকে উঠিয়ে কাছের হসপিটালে নিয়ে গেল। ডক্টর কিছু ওষুধ লিখে দিল আর ঘাড়ে প্যাড ব্যবহার করতে বললো। এরপর বাইরে এসে ফার্মেসি থেকে ওষুধগুলোর প্যাড নিলাম। সেটা টাকা দে। টাকা কি গাছ দিয়ে পড়া নাকি? ওই দিয়ে পরে আমি জানি না, তুই টাকা দিয়ে ব্যাস। হালা ছিলাম ঘুমিয়ে পড়ে, ফোন করে ডাকলি তুই, বিপদের সময় আমার ফেলে চলে গেলি। তোর জন্যই আমার এই অবস্থা। তো কি করবো? মার খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকবো? এ তো সেই কথা হয়ে গেল যে সারের সামনে গিয়ে বলি, আয় পায়েল, তুই মার। রাকিব নাইম শালাকে ধরতো, তোকে মামার দোকান থেকে খাওয়াবো। আরে আগে বলবি না? রাকিব নাইমকে ধরে রাখলো। আমি ওর পকেট থেকে ওয়ালেট বের করার চেষ্টা করছি। হালা খাওয়ার কথা শুনলেই